জানা অজানা। জানা অজানায় আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা সেরামিক্সের রংবাহার। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর শঙ্কর ঘটক। সেরামিক্স বলতেই আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে ঝলমলে রঙিন একটা কিছু। জিনিসটা চা খাবার কাপ প্লেট থেকে শুরু করে রান্নাঘরের বাসনপত্র অথবা বসার ঘরের ফুলদানি, যা খুশি হতে পারে। একটা সাধারণ বৈশিষ্ট্য, সবগুলি ঝলমলে, উজ্জ্বল আর মন ভোলানো রঙিন। শুধু কাজের জিনিসই নয়, মনের খিদে মেটায় যে শিল্পকর্ম, সেখানেও সেরামিক্সের ভরপুর উপস্থিতি। সেরামিক আর্টের প্রাণভ্রমরাই সেরামিক্স। আরও এগিয়ে গেলে দেখা পায় প্রাচীন দেবালয়ের সেরামিক্সের বহু বর্ণের সাজসজ্জা, অথবা আধুনিক প্রেক্ষাগৃহ, এমনকি কোনো কোনো মেট্রো স্টেশনের বহিরঙ্গে সেরামিক্সের রঙের জাদু। এবার ইতিহাসের পথ বেয়ে একটু পেছনে যাওয়া যাক। আজ থেকে 30-31 হাজার বছর আগে জন্ম হয়েছিল একটি পুতুলের। প্রায় 4.5 ইঞ্চি লম্বা পোড়ামাটির পুতুলটির নাম দেওয়া হয়েছে দোলনি ভেস্টোনিকার ভেনাস। প্রাপ্তিস্থানটি চেক প্রজাতন্ত্রের একটি অঞ্চল, সেই নামই এই নামকরণ। কঠোরভাবে সুরক্ষিত এই মহামূল্যবান ঐতিহাসিক নিদর্শনটির প্রদর্শন বর্তমানে নিষিদ্ধ। 20,000 বছর আগে চীন দেশে পটারি আত্মপ্রকাশ করল। খ্রিস্টপূর্ব 18,000 থেকে 14,000-এর মধ্যে পটারি শিল্প পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ল। খ্রিস্টপূর্ব 9,000-এ ফুলদানি থেকে সেরামিক টালি সব কিছুই তৈরি হচ্ছে, যা দেখতে সুন্দর, ঝলমলে, রঙিন আর উজ্জ্বল। সেরামিক আর্টের জগতে প্রাচীন গুহা চিত্র একটি বিশেষ স্থান অধিকার করে আছে। গুহাবাসী মানুষ গুহার দেয়ালে অজস্র ছবি এঁকে গেছে। সেই সব ছবি বিশ্লেষণ করে সেই সময়ের মানুষজন সম্পর্কে অনেক তথ্য জানা গেছে। ভারতবর্ষের প্রাচীনতম শিল্প সমন্বিত গুহাচিত্র মধ্যপ্রদেশের ভোপালের কাছে ভীমভেটকা অঞ্চলে সুরক্ষিত, সর্বজনের জন্য উন্মুক্ত। এখানকার গুহাচিত্রের গড় বয়স 12,000 বছর। সেরামিক পদার্থ ব্যবহার করে যে রঙিন চিত্রাবলীর সৃষ্টি হলো, তার স্থায়িত্ব বিস্ময়কর। আরেকটু আধুনিক যুগের দৃষ্টান্ত আমাদের দেশেই আছে। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টাব্দ 5ম শতক পর্যন্ত 2 দফায় অজন্তা গুহা গড়ে উঠেছিল। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এই গুহার অভ্যন্তরে চিত্রাবলী জগৎ বিখ্যাত। প্রাচীন ভারতের অসাধারণ চিত্রকলার নিখুঁত উদাহরণ গুহার দেওয়ালে আঁকা চিত্রাবলী। চিত্রপ্রেমীরা বলেন, অপরূপা অজন্তার ছবির রং যেন কথা বলে। অর্থাৎ আমরা দেখছি সেরামিকের রঙিন দুনিয়ার যাত্রা কম করেও 30,000 বছর আগের। প্রযুক্তি অথবা বিজ্ঞান কিছুই তো সে প্রাগৈতিহাসিক যুগে ছিল না। অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতাই এইসব সৃষ্টির মূল চালিকা শক্তি। এর সাথে যুক্ত হয়েছে প্রকৃতির অবদান। স্বাভাবিক একটা প্রশ্ন, সেরামিক্সের এত যে রঙের ঘনঘটা, এত ঔজ্জ্বল্য, এত রঙের ছটা শিল্পীরা তো ফুটিয়ে তুললেন অসাধারণ দক্ষতায়, কিন্তু রং পেলেন কোথায়? এই রঙের যোগানদার আসলে প্রকৃতি। জীব জগতে তো রঙের ছড়াছড়ি। অজৈব জগতে রং নিয়ে অতটা বাড়াবাড়ি না থাকলেও সংগ্রহের সংখ্যা নেহাত কম নয়। রঙটা দীর্ঘস্থায়ী, চট করে খারাপ হয় না। এই সমস্ত রং আসলে কয়েকটি ধাতব যৌগ। আয়রন, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, গোল্ড এদের যৌগ। তালিকায় 2-1টা অধাতুও পাওয়া যাবে, যেমন কার্বন আর সালফার। প্রকৃতিতে পাওয়া যায়, তাই রঙের ব্যবহারে কোনো অসুবিধেই নেই। অজন্তা গুহাচিত্রের রং নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। মোটামুটিভাবে লাল, হলুদ, বাদামি, কালো, সাদা আর নীল রং ব্যবহার হয়েছে সেখানে। লাল, হলুদ, বাদামি এই 3টি রঙের উৎস মূলত আয়রন ঘটিত যৌগ। কালো রঙের উৎস কার্বন। নীল রঙের উৎস ল্যাপিস লাজুলি। রঙের গুঁড়ো জৈব আঠা দিয়ে দেয়ালে লাগানো হতো। সবুজ রং আনার জন্যে হলুদ আয়রন ঘটিত যৌগের সঙ্গে নীল ল্যাপিস লাজুলি মিশিয়ে নেওয়া হতো। ল্যাপিস লাজুলি অত্যন্ত জনপ্রিয় একটি অতি মূল্যবান রত্ন। উত্তর ভারতের কিছু কিছু অঞ্চলে, মধ্য এশিয়া আর পারস্যে এই রত্নের উৎস। ফারাওদের কফিন, ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেল, এমনকি তাজমহলের সৌন্দর্য বিকাশেও ল্যাপিস লাজুলি সহ অন্যান্য সেরামিক পদার্থের উজ্জ্বল রঙিন উপস্থিতি আমাদের অন্তরেও রঙের সঞ্চার করে। সেরামিক্সের রংবাহার প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শঙ্কর ঘটক। আগামীকাল সকাল 8টায় জানা অজানায় শুনবেন এই ধারাবাহিক কথিকার 2য় পর্ব। জানা অজানা। জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন সেরামিক্সের রংবাহার। আজ 2য় পর্ব,
বলছেন ডক্টর শঙ্কর ঘটক। সেরামিক্সের রঙের কথা বলতে গেলে কাচের কথা এসেই যায়। আসলে কাচ আর সেরামিক্স একই গোত্রের দুটি পদার্থ। সেরামিক্স মূলত কেলাসিত আর কাচ অকেলাসিত। শুনতে সামান্য তফাৎ মনে হলেও ধর্মে অনেক তফাৎ। কাচ স্বচ্ছ, কিন্তু সেরামিক্স অস্বচ্ছ। কাচ রঙিন সেরামিক পদার্থ, যেমন নিকেল, কোবাল্ট, ক্রোমিয়াম যৌগ এইসবের খুব ভালো দ্রাবক। ফলে এই সমস্ত রঙিন পদার্থ কাচে দ্রবীভূত হয়ে পুরো কাচটাকেই রঙিন করে তোলে। এই রঙিন কাচটি দিয়ে কোনো বস্তুর ওপর আস্তরণ ফেলতে পারলে বস্তুটিকেও রঙিন দেখাবে। ঠিক এই কাজটিই করা হয় বিশেষ ধরনের পাত্রর ক্ষেত্রে। এর নাম এনামেলের বাসন বা পাত্র, লোহার পাত্রের উপর কাঁচের প্রলেপ। আকর্ষণীয় রঙের ছবিতে সুসজ্জিত বিভিন্ন আকার আকৃতির এই সমস্ত পাত্র বাজারে পাওয়া যায়। মাটি দিয়ে তৈরি শিল্পবস্তু এবং গৃহস্থালির ব্যবহার সামগ্রীও এইভাবে কাচের আস্তরণ দিয়ে ঢেকে ফেলা যায়। এর বিজ্ঞানের নাম গ্লেজিং। গ্লেজিংয়ের ফলে পাত্রটি বারবার ব্যবহার করা যায়। একবার চা খেয়ে মাটির ভাঁটটি আমরা ফেলে দিই। কাজটি শক্তি সংরক্ষণের প্রেক্ষিতে সমর্থনযোগ্য নয়। পুনর্ব্যবহারযোগ্যতার জন্য গ্লেজিং আবশ্যক। কাচের আস্তরণ পাত্রটির ছিদ্রপথগুলি বন্ধ করে দেয়। ফলে পাত্রটির তরল শোষণ ক্ষমতা আর থাকে না। তরল নিরোধক হয়ে যায় এই পাত্রটি। আস্তরণটি কাচের হওয়ায় সেটি পরিষ্কার রাখাও সহজ, জীবাণুমুক্ত রাখাও সহজ। গ্লেজিং শুধু পুনর্ব্যবহারযোগ্যতা আরোপ করে এমন নয়, পাত্রটিকে স্বাস্থ্যবিজ্ঞানসম্মতও করে। গ্লেজিংকে কাজে লাগিয়ে উৎপাদিত দ্রব্য সামগ্রীর অসাধারণ শৈল্পিক উৎকর্ষ সাধন হয়। গ্লেজিংয়ের অন্যতম প্রধান উদ্দেশ্যই তাই। গ্লেজ পদার্থ হিসেবে কাঁচ হলেও গ্লেজিং অর্থাৎ কাচের আস্তরণ দেওয়ার প্রক্রিয়ায় সরাসরি কাঁচ নেওয়া হয় না। নেওয়া হয় এমন কয়েকটি উপকরণের মিশ্রণ যা উত্তপ্ত করলে গলে গিয়ে কাঁচ উৎপন্ন হয়, অর্থাৎ কাচের কাঁচামাল। একটি উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। পোড়ানো সেরামিক পাত্রের গায়ে কাচ প্রস্তুতির উপকরণের মিশ্রণের প্রলেপ দেওয়া হয়। ভালো করে শুকিয়ে নিয়ে সে আস্তরিত বস্তুটিকে আবার পোড়ানো হয়। এবার পাত্রের গায়ে কাচের আস্তরণ সৃষ্টি হবে। শিল্পীরা কী করেন দেখা যায়। সেরামিকের রঙের জন্য কয়েকটি ধাতুর বিশেষ কয়েকটি ধর্ম দায়ী। কয়েকটি ধাতু যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদির বিশেষ পারমাণবিক গঠনে এরা রঙিন। কপার বা তামাও রং সৃষ্টি করে। এছাড়াও রং সৃষ্টি করে গোল্ড বা সোনা। তালিকায় দু একটা অধাতুও পাওয়া যাবে, যেমন কার্বন আর সালফার। প্রকৃতিতেও এইসব রঙের উৎস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তাই রঙের ব্যবহারে শিল্পীদের কোনো প্রতিবন্ধকতা নেই। শিল্পী তার ব্যবহারের জন্য বিভিন্ন রং সৃষ্টির উপাদানের মিশ্রণ প্রস্তুত করে নিলেন। এখানে বলে রাখা প্রয়োজন যে মিশ্রণগুলির মধ্যে উপাদান দুটি দলে বিভক্ত। একটি দল কাঁচ তৈরি করবে, অন্য দলের কাজ রং সৃষ্টি করবে। বেশিরভাগ ক্ষেত্রে কাঁচ তৈরি করে সিলিকনের অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড আর ক্ষারীয় ধাতব অক্সাইডের মিশ্রণ। এর সাথে মিশবে রং সৃষ্টির ধাতব অক্সাইড। শিল্পী ভিন্ন ভিন্ন পাত্রে এই মিশ্রণ নিয়ে বসলেন। সব শিল্পীরই এটা করেন। নীলের জন্য কোবাল্ট, সবুজ অথবা হলুদের জন্য ক্রোমিয়াম, লালের জন্য কপার ইত্যাদি যৌগ নেওয়া হলো। যৌগ বলতে ধাতুগুলোর অক্সাইড বা কার্বনেট। ধরা যাক কোনো শিল্পী একবার পোড়ানো সাদা চীনামাটির পাত্রের উপরে ছবি আঁকবেন। ছবির জন্য তার 4টি রং প্রয়োজন: সবুজ, হলুদ, লাল আর নীল। শিল্পী 4টি রংদানি বা প্যালেটে 4 রকমের মিশ্রণ নিলেন। এই মিশ্রণ দিয়ে তিনি পাত্রটির ওপর ছবি আঁকবেন। ছবি আঁকার সময় চিত্রকর যেই রংটি তিনি চান সেটা কিন্তু ঠিকভাবে দেখতে পাবেন না। রংটি দেখতে পাবেন পাত্রটিকে পোড়াবার পরেই, আগে নয়। বোঝাই যাচ্ছে কোন মাত্রার দক্ষতা থাকলে সফল সেরামিক শিল্পী হওয়া যায়। একই কারণে হাতে আঁকা সেরামিক শিল্প সামগ্রীর দামটিও সাধারণের নাগালের বাইরে। সেরামিক্সের রংবাহার দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শঙ্কর ঘটক। আগামীকাল সকাল 8টায় এই ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব। জানা অজানা। জানা অজানায় আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সেরামিক্সের রংবাহার। আজ তৃতীয় ও শেষ পর্ব, বলছেন ডক্টর শঙ্কর ঘটক। রং বেরঙের সেরামিক্স অত্যন্ত লোভনীয়, সন্দেহ নেই। দামটি নাগালের বাইরে হওয়ায় দূর থেকে এক পলক দেখা আর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া সাধারণের আর কিছু করারও নেই। অন্যদিকে বিজ্ঞান প্রযুক্তির অন্যতম লক্ষ্য প্রতিটি মানুষের হাতে সাফল্যের ফল পৌঁছে দেওয়া। একজন ব্যক্তি প্রচুর সময় দিয়ে যদি একটিমাত্র চিত্রকলা শোভিত সেরামিকের শিল্পবস্তু নির্মাণ করেন, তাহলে তার দাম বেশি হতে বাধ্য।
সাধারণ বৃত্তের মানুষজনের জন্য একটিমাত্র রং ব্যবহার করে সেরামিক পাত্রের পণ্যোৎপাদন শুরু হতেই দামটিও নাগালের মধ্যে চলে এলো। বাজারে এলো নানা রঙের চোখ জোড়ানো ঝলমলে সব সেরামিকের পাত্র। এলো সেরামিকের শিল্পবস্তু। আমাদের দেশের ব্লু পটারি তো জগৎ বিখ্যাত। এই পাত্রের স্বপ্নীন নীল রং যেন স্বপ্নের জগতে নিয়ে যায়। তবুও মনের কোনো আশা, ছবি আঁকা সেরামিকের পাত্র কি মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে একেবারেই আনা যায় না? অবশ্যই যায়। সিল্ক বা সিল্ক জাতীয় বিশেষ ধরনের কাপড়, এর ওপরে ছবিটি ছাপিয়ে নেওয়া হলো, ঠিক জলছবির কায়দায়। এই ছবি একবার পোড়ানো সেরামিকের পাত্রের গায়ে ফুটিয়ে তোলা হলো। একে বলে সেরামিক ট্রান্সফার। তারপর এলো ওপরের গ্লেজিংয়ের আস্তরণ ফেলা। এবার পোড়ালেই ছবি স্পষ্ট হয়ে ওঠে। এই ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি যান্ত্রিক। অনেক বেশি উৎপাদন হয় এভাবে। উৎপাদন খরচও কমে যায়, জিনিসের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসে। এতক্ষণ গ্লেজ করার আগে শিল্পকর্মটি করে তারপরে গ্লেজ চাপিয়ে পোড়ানোর কথা বলা হলো। এইভাবে যে সৌন্দর্যায়ন, তার প্রযুক্তিগত নাম আন্ডারগ্লেজ ডেকোরেশন। গ্লেজ করার পরে আস্তরণের উপরে করা সৌন্দর্যায়নকে বলে ওভারগ্লেজ ডেকোরেশন। অর্থাৎ পাত্রের উপরে কাঁচের আস্তরণের উপরে ছবি এঁকে অথবা জলছবির মতন ছবি স্থানান্তরিত করে সেটিকে আবার পোড়ানো হয়। ওভারগ্লেজ ডেকোরেশনের স্থায়িত্ব অবশ্য কিছুটা কম হতেও পারে। তথ্য তালাশ করে যা জানা যায়, মোটামুটি 5 থেকে 6,000 বছর আগেই রঙিন গ্লেজে ঢাকা সেরামিকের পুতুলটি তৈরি হয়েছিল। তখন থেকেই চলছে। দীর্ঘ বিবর্তনের পথ বেয়ে গ্লেজ করার পদ্ধতি আজকের জায়গায় এসে পৌঁছেছে। শুধুমাত্র বিত্তবান আর রাজা রাজরাদের ব্যক্তিগত সংগ্রহ থেকে মুক্তি পেয়ে আজ গ্লেজ পটারি সাধারণ মানুষের হাতে এসে গেছে। প্রযুক্তির এই লম্বা পথ পরিক্রমার ফলে প্রস্তুত হয়েছে সেরামিকের রং। সহজ সরল হয়েছে সেরামিক পাত্র বা বস্তুর ঝলমলে রঙিন সাজসজ্জার ব্যবস্থাপনায়। সেরামিক পেইন্টিং সম্পর্কে আমরা জানলাম, কিন্তু আরেকটি শিল্পকর্মের কথা না বললে রং বেরঙের সেরামিক্স অসম্পূর্ণ থেকে যাবে। রবীন্দ্র সদনের গায়ে বিশাল রঙিন মুরালের অত্যাশ্চর্য সৃষ্টি। স্রষ্টা যামিনী রায়ের পুত্র অমিয় রায়। রং বেরঙের গ্লেজড সেরামিক আর তার দোসর রঙিন কাচের টুকরো দিয়ে স্বপ্নের মালা গাঁথা। মুরালকে বলা হয়ে থাকে চিত্রশিল্পের একমাত্র অভিব্যক্তি, যা নিজস্ব পরিসরে অঙ্গীভূত হয়ে ওঠে পারিপার্শ্বিকতার সঙ্গে মানানসই, প্রকৃতই ত্রিমাত্রিক। রঙিন এবং চিত্রাঙ্কনযুক্ত সেরামিকের সামগ্রী ব্যবহার অনেক বিস্তৃত হয়েছে। ঘরের মেঝে এবং বিশেষ ক্ষেত্রে দেয়ালে আকর্ষণীয় সেরামিক টাইল এ যুগে অপরিহার্য গৃহসজ্জার উপকরণ। বিশেষত পরিবর্তন হয়েছে চান ঘরের পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রঙিন পরিবেশ। প্রযুক্তির বৈপ্লবিক উন্নতি দৃষ্টিনন্দন সেরামিক টাইল শিল্পকে অতি উচ্চমাত্রায় নিয়ে গেছে। সবশেষে একটা কথা এই প্রসঙ্গে বলতেই হবে, শিল্পী নিজের হাতে যে শিল্পটি সৃষ্টি করেন সেটির স্থান কিন্তু অনেক উঁচুতে। যান্ত্রিক পদ্ধতিতে নির্মিত শিল্পের সঙ্গে তার কোনো রকম তুলনাই সম্ভব নয়। সেরামিক্সের রংবাহার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন ডক্টর শঙ্কর ঘটক।